আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তুলে ধরব বাংলাদেশের একজন করদাতা যিনি আয়কর দেন এবং আয়কর রিটার্নও সাবমিট করেন। তিনি তার আয়কর নথিতে কোন কোন ধরনের ইনকাম বা উপার্জন দেখাবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। নাম্বার 1, আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকেন, অর্থাৎ আপনি চাকরিজীবী, তাহলে আপনার চাকরি থেকে উপার্জিত অর্থ আয়কর রিটার্নে দেখাতে হবে। তার মধ্যে থাকবে মূল বেতন, আপনার বোনাস, ভাতা বা আপনি যদি কোনো ইনসেনটিভ পেয়ে থাকেন, সব দেখাতে হবে। নাম্বার 2, ভাড়া থেকে আয়। যদি এমন হয় আপনার এমন কোনো সম্পত্তি বা প্রপার্টি আছে যেগুলো ভাড়া দিয়ে আপনি ইনকাম করেন, হতে পারে যে আপনি বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করেন, আপনার কোনো সম্পত্তি বা ল্যান্ড আছে যেটা ভাড়া দিয়েছেন সেখান থেকে ইনকাম হয়, আপনার অ্যাপার্টমেন্ট আছে, দোকান আছে, কোনো মার্কেট আছে, শপিং মল আছে, তাহলে এই সকল খাত থেকে যে উপার্জন হবে সেগুলো আপনার আয়কর রিটার্নে দেখাতে হবে। নাম্বার 3, কৃষি। আপনি যদি কোনো কৃষিকাজের সঙ্গে জড়িত থাকেন বা কৃষিতে বিশাল বিনিয়োগ থাকে, তাহলে আপনার কৃষি থেকে যে সমস্ত অর্থ আপনি প্রাপ্ত হন বা যে উপার্জন করেন সেটাও আপনার আয়কর রিটার্নে দেখাতে হবে। যেমন আপনি হয়তো কোনো কৃষিকাজ করেন, ফসল উৎপাদন করেন, ফল উৎপাদন করেন, পশুপালন করেন, বা আপনার কোনো খামার আছে, ফার্ম আছে, তাহলে কিন্তু সেগুলো আপনার আয়কর রিটার্নে দেখাতে হবে, এই কৃষিখাত থেকে যে উপার্জন করবেন সেই অর্থগুলি। নাম্বার 4, ব্যবসা থেকে আয়। হতে পারে আপনি এককভাবে বা কোম্পানি খুলে বা যৌথ মালিকানায় বা অংশীদারের ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। যে ধরনের ব্যবসায় হোক না কেন, আপনার এই ব্যবসা থেকে যে অর্থ আসবে, আয় আসবে, সেই টাকাগুলি অবশ্যই আপনার আয়কর রিটার্নে দেখাতে হবে। যেমন হতে পারে যে আপনি কোনো উৎপাদনমুখী ব্যবসা করেন, কোনো ট্রেডিং বিজনেস করেন, আপনার কোনো দোকানপাট থাকতে পারে বা আপনার পরিবহন ব্যবসা থাকতে পারে। একই সাথে এমনও হতে পারে যে আপনার কোনো সেবামূলক প্রতিষ্ঠান আছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, ক্লিনিক, আইনজীবী পেশায় জড়িত থাকতে পারেন, আপনি একজন ডাক্তার হতে পারেন, বা আপনি কোনো কনসালট্যান্ট হতে পারেন, মানুষকে কোনো সেবা দিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন। তাহলে কিন্তু এই ধরনের উপার্জনের টাকাও আপনার এই আয়কর রিটার্নে সাবমিট করতে হবে এবং এগুলো এক ধরনের ব্যবসায়িক ইনকাম হিসাবে বিবেচিত হবে। নাম্বার 5, বিদেশ থেকে উপার্জিত অর্থ বা ইনকাম। যদি এমন হয় যে আপনি বিদেশে কোনো বিনিয়োগ করেছেন, সে দেশে আপনার মিল কলকারখানা থাকতে পারে, কোনো ব্যবসায় বিনিয়োগ থাকতে পারে, কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ থাকতে পারে, সেই বিদেশ থেকে যদি কোনো আয় আপনার আসে তাহলে এটা দেখাতে হবে। এছাড়াও হতে পারে যে আপনি বিদেশে বিভিন্ন পরামর্শক হিসাবে যান, কোনো প্রতিষ্ঠানের সেমিনারে যান, কোথাও বক্তৃতা করেন, ট্রেনিং দেন, কোথাও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, বা কোনো কাজে আপনি বিদেশে যান বা কর্মসংস্থানের কাজে বিদেশে থাকেন, তাহলে যে কোনো প্রক্রিয়া থেকেই যদি আপনার বিদেশ থেকে কোনো অর্থ উপার্জন হয়, তাহলে আপনাকে কিন্তু এই আয়টা দেখাতে হবে আপনার আয়কর রিটার্নে। আপনার কোনো ভাড়া, রয়্যালটি, মুনাফা, সুদ বা ব্যাংক থেকে কোনো প্রাপ্য অর্থ বা আপনার কোনো মূলধন বিনিয়োগ করা আছে, সেখান থেকে ইনকাম হয়, এমন সোর্স কিন্তু আপনার আয়কর রিটার্নে দেখাতে হবে। নাম্বার 7, সুদ বা মুনাফা। হতে পারে যে আপনার ব্যাংকে বিনিয়োগ আছে, আপনি এফডিআর করে রেখেছেন, ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, কিংবা আপনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন, আপনি ট্রেজারি বন্ড কিনেছেন, হতে পারে যে আপনার প্রাইস বন্ড কেনা আছে, এগুলো কিন্তু এক প্রকারের বিনিয়োগ। আর এই বিনিয়োগ থেকে যদি আপনার লভ্যাংশ আসে, আপনার আয় আসে, তাহলে সেটাও আয়কর রিটার্নে দেখাতে হবে। নাম্বার 8, ব্যক্তি সংঘের আয়। অর্থাৎ আপনি ব্যবসা করেন যেটা পার্টনারশিপে ব্যবসা, বা কোনো সংঘ হতে পারে, কোনো সমবায় সমিতি খুলেছেন, সেখান থেকে নতুন কোনো ইনভেস্টমেন্ট করেছেন যৌথভাবে, বা অংশীদারি ব্যবসা আছে আপনার, তাহলে কিন্তু সেখান থেকে যে উপার্জন হবে, যে আয় আসবে, সেগুলোও আয়কর রিটার্নে দেখাতে হবে। নাম্বার 9, অপ্রাপ্ত বয়স্ক সন্তান, স্বামী বা স্ত্রীর আয়। যদি এমন হয় যে আপনার পরিবারে আরও কিছু সদস্য আছে যারা তাদের নামে আয়কর দেন না বা আয়কর রিটার্নও সাবমিট করেন না, হতে পারে আপনার অপ্রাপ্তবয়স্ক সন্তান আছে, বা আপনার স্ত্রী আছে যিনি অর্থ উপার্জন করেন কিন্তু আয়কর রিটার্ন দেন না, বা আপনার স্বামী আছে যিনি অল্প অর্থ উপার্জন করেন কিন্তু তিনি আলাদাভাবে আয়কর দেন না বা আয়কর রিটার্নও সাবমিট করেন না, কিন্তু এই সব টাকাগুলোই আবার এক খাতে বা এক জায়গায় যুক্ত হয়, এক জায়গা থেকেই খরচ হয় বা একই সাথে সংসার চলে, অর্থাৎ সব অর্জিত টাকা এক জায়গায় বা এক খাতে আসে, তখন কিন্তু আবার এই স্ত্রী বা স্বামী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আয়ও আপনার আয়কর রিটার্নে দেখাতে হবে। সর্বশেষ এবং 10 নম্বর হচ্ছে অন্যান্য খাত থেকে অর্জিত অর্থ বা আয়। এমন কোনো আয় আপনার থাকতে পারে যেগুলো পূর্বের উল্লেখিত 9টি পয়েন্টের মধ্যে যায় না। এমন কোনো আয় যদি আপনার থাকে,
তাহলে সেটিও আপনার আয়কর রিটার্নে আনতে হবে বা রাখতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে রয়্যালটি ফি, লাইসেন্স ফি, সম্মানী ভাতা, সরকার কর্তৃক প্রদত্ত নগদ কোনো ভর্তুকি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আয়কর রিটার্নের মধ্যে আসবে। তো এই উল্লেখিত 10টি পয়েন্ট থেকে বা 10টি সোর্স থেকে আপনার যদি অর্থ উপার্জন হয় তাহলে প্রত্যেকটা পয়েন্টই আলাদা আলাদাভাবে আপনার উপার্জনের লিস্টে দেখাতে হবে এবং আয়কর রিটার্নে সাবমিট করতে হবে। এবং এর মধ্য থেকে যেগুলো করযুক্ত ইনকাম তার উপরে কিন্তু আপনার আয়কর রিটার্নও সাবমিট করতে হবে। একই সাথে আপনার যে সমস্ত সোর্স থেকে ইনকাম আছে প্রয়োজনে সেই সমস্ত সোর্স ইনকামের প্রমাণ সাবমিট করতে হতে পারে। প্রয়োজনে আপনার যে বিনিয়োগ আছে বিনিয়োগেরও প্রমাণ সাবমিট করতে হতে পারে। ফলে এই বিষয়গুলো একটু খেয়াল রেখে আয়কর রিটার্ন সাবমিট করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলকে লাইক করে, ফলো করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুকে ভিডিও দেখলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।